আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাগণ। আমাদের ভয়েস অফ স্মিথা চ্যানেলের নিত্য নতুন গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে প্রেস করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ফোন দিয়াটে মন পালাবার বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। তুই না আমার বউ? মাহির রুমে এত কি তাহলে? দুহাত মুড়িয়ে পেছনে নিয়ে আমাকে জড়িয়ে রেখেছেন শুদ্ধ। এতক্ষণ ছাড় পাওয়ার চেষ্টারত ছিলাম। কথাটা শুনে মুখ পানে চাইলাম তার। একরাশ বিরক্তি। সকালে উঠে যখন দেখব আমার ওড়না নিজের গলায় পেঁচিয়ে হাতে মুখ গুজে উনি আরামসে ঘুমোচ্ছেন, চাদরটাও ঠিক মতো নেই আমার গায়ে, কোন মুখ নিয়ে ওই রুমে থাকবো আমি? একটানে ওড়না ছাড়িয়ে নিয়ে ছুটে মাহি রুমে চলে এসেছিলাম। তাই মাহি দরজা নক করতেই খুলে দিল। আমি সোজা ওর বেডে উঠে হাঁটু জড়িয়ে বসে পড়লাম। মাহি চোখ ডলতে ডলতে হাই তুলে বলল, এসো ইশিয়া ভাবি, তোমার অপেক্ষাই করছিলাম। আজও বলবে শুধু ভাইয়া পাগল হয়ে গেছে তাই না? 6 সেকেন্ড ধরে সেদিন তোমাকে, তারপর আর না বলে আটকে যাবে। আমি ঝাঁকিয়ে তুলে আসলেও আর বাকিটুকু বের করাতে পারবো না তোমার মুখ থেকে। তা আজ তোমার চুল কাঁদো কাঁদো ভাবে ওর দিকে তাকালাম। মাহি একটা জোরে শ্বাস ফেলে পাশে বসে পড়ল। আচ্ছা, এটা বলো তো, শুদ্ধ ভাইয়াকে এত ভয় পাও কেন তুমি? প্লিজ মাহি, বিশ্বাস করো, তোমার ভাইয়া সবটা আমাকে ভয় দেখানোর জন্যই করে। সে চায় আমি দম আটকেই মারা যাই, তারপর তার ঘাট থেকে নেমে গেলে সে বাঁচে। অদ্ভুত আচরণ ইদানিং তার। আর আমি আমার বউয়ের সাথে অদ্ভুত নাকি ভূত আচরণ করব? সেটা পাবলিক করার অধিকার তোকে কে দিয়েছে শিয়া? আটকে উঠে দরজার দিকে তাকালাম। শুদ্ধ এসেছেন, ট্রাউজারের পকেটে দুহাত গুজে ঘাড় বাঁকিয়ে দাঁড়িয়ে আছেন উনি দরজায়। ওনার ভাব দেখলে ভয় করে আমার। কই, 2 দিন আগেও তো সবটা আলাদা ছিল, এখন এমন কেন হয় আমার সাথে? হুটহাট কাছে চলে আসেন বলে। মাহি বিচলিত কণ্ঠে বলল, শুদ্ধ ভাইয়া তুমি? উনি এসে সোজা হাত ধরলেন আমার। মাহির দিকে চোখ পাকিয়ে বললেন, তোর মামা বাড়িতে আর্লি ল্যান্ডিংয়ের ব্যবস্থা করছি, দাঁড়া। আমি কি করলাম? রুমটাতে তুই আছিস বলেই ও আসে। মামাকে আসতে বলেছি। তুই এ বাসা থেকে বিদায় হবি অ্যাজ সুন অ্যাজ পসিবল। মাই হা করে তাকিয়ে আছে শুদ্ধ দিকে, একবার আমার দিকে তাকালো। মনের কথাটা পড়তে কষ্ট হলো না, দুজনেরই একই কথা। শুদ্ধ সত্যিই পাগল হয়ে গেছেন। শুদ্ধ ধমকে বললেন, তুই হেঁটে রুমে যাবি নাকি কোলে নিব? মাহির সামনেও এভাবে বলতে বাচ্ছে না তার। মিলিটারি ম্যানের মতো তাড়াতাড়ি উঠে সোজা হয়ে দাঁড়ালাম। উনি হাত ধরে রুমে আনলেন আমাকে, তারপর রুমে এসে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলেন। বলেছিলাম না সকালে তোর ভেজা চুল মুখ না ডুবিয়ে অফিসে যেতে ইচ্ছে করে না। এভাবে থাকিস কেন তুই? নাকি তুই কারণ আদায়ের জন্য এমন করিস? জমে গেলাম আমি। আজকাল কাজের পাশাপাশি কথাগুলো লাগাম ছাড়া বলতে শুরু করেছেন উনি। শুধু একটু হেসে ছেড়ে দিলেন আমাকে। চোখ দিয়ে ওয়াশরুম দেখিয়ে তার হুকুম তামিলের জন্য বললেন, করলাম তাই। আর উনিও নিজেরটুকু আদায় করে ছেড়েছেন। ওয়াশরুম থেকে বেরোতেই পেছন থেকে জড়িয়ে চুলে নাক ঘষেছেন আমার। স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিলাম শুধু, শরীরের কম্পনটাকে লুকানোর বৃথা চেষ্টা। ডাইনিং টেবিলে সৌধর পাশের চেয়ারটায় আমার জন্য বরাদ্দ। বাবা, মাহি, সৌধ ওরা খাচ্ছেন। আসমা খালাই সাফ করে দিচ্ছিল সবাইকে। সেজমাকে ঠিক মতো বসিয়ে দিয়ে আমিও বসে প্লেটে ভাত নিতে লাগলাম। খালা সবে আমার প্লেটে মাংসের তরকারিটা দিতে যাবে। শুদ্ধ বললেন, তরকারি আর ঝাল হয়েছে খালা। আমাকে দাও, আমি নিয়ে নিচ্ছি।
কথাটা বলে বাটিটা খালার হাত থেকে নিতে যাচ্ছিলাম, শুদ্ধ ওটা এক প্রকার চিন্তাই করে নিলেন। আজব তো, ঝাল বলে না খেয়ে থাকবো নাকি? মুখ বাঁকিয়ে ডাল নিতে যাব, শুদ্ধ নিজের প্লেট থেকে মাংস তুলে দিলেন আমাকে। বুড়ো কুচকে তাকালাম তার দিকে, উনি প্লেটের দিকে তাকিয়েই বললেন, ঝাল ছাড়িয়ে দিচ্ছি, ওটাই খা, অ্যান্ড নো মোর আর্গুমেন্ট। নুয়ে গেলাম। এই লোকটা সবার সামনে এভাবে অস্বস্তিতে ফেলবে আমাকে? আর যুগে সবার দিকে চোরের মতো তাকালাম। ওমা, সবাই খেতে ব্যস্ত, যেন এটা খুব স্বাভাবিক কোনো কথা। পাশে আসমা খালাকে শুধু ঠোঁট টিপে হাসতে দেখলাম। ব্যাস, হয়ে গেল। আবারও লজ্জায় নতজানু হয়ে ওটাই খেয়ে নিলাম। বৈশাখের বিকেল, দুপুরের গরমটা বেশ বর্তমান, আরো বেশি ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে। একটু দক্ষিণা বাতাসের লোভে মাহির সাথে ছাদে যাচ্ছিলাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মাহি বলল, ইনশিয়া ভাবি তোমাকে শুদ্ধ ভাইয়া ওর সব ফ্রেন্ডদের সাথে মিট করিয়েছে। সব ফ্রেন্ড? আমি তো শুধু আয়ন ভাইয়াকে চিনি, ওই যে সেদিন এসেছিল। হ্যাঁ, উনি তো আজাদ গ্রুপের সিইও শুনেছি। বাসায় আসে নাকি প্রায়? হুম, তাই তো জানি। এরই মধ্যে আসেনি কেন? থেমে গিয়ে বুড়ো কুচকে তাকালাম ওর দিকে। মাহি কিছুটা হকচকিয়ে গেছে তাতে, নিজেকে সামলে বলল, না, মানে তোমার রিসেপশনের দিন দেখলাম না, তাই বললাম। শুদ্ধ ভাইয়ের একমাত্র ফ্রেন্ড। কথা সত্য, সেদিন আসলেন না কেন উনি? আবার বাসায়ও আসেননি। লোকটার একটা ধন্যবাদ প্রাপ্য। যতই হোক, শুদ্ধের ডায়েরিটা উনি দিয়েছিলেন আমাকে। বললে না? ওই দিন কেন আসেনি তা জানি না, তবে এখন নাকি উনি অফিসিয়াল কাজের বাইরে, শুদ্ধই বললেন। ও, ছাদে উঠে কার্নিশের দিকে এগোচ্ছিলাম দুজনেই, কিন্তু রোদটা আরো বেশি বরং এখানে। মাহির মাথায় হাত রেখেই বলল, এখানে এখন বিকেল বেলা সম্ভব না। ইনশিয়া ভাবি, ফুপির মতো রুমে গিয়ে ঘুমানোটাই ভালো হবে, শরীরে কাজে দিবে। চলো নিচে। ঘাড় দুলিয়ে চলে আসলাম। রুমে এসে দেখি শুধু সেন্টার টেবিলে ল্যাপটপ রেখে ঝুঁকে দাঁড়িয়ে কিছু করছেন। উনি ফিরেছেন আজ এত তাড়াতাড়ি? ওভাবে দাঁড়িয়ে কাজ করতে হবে তো? এত জরুরি কাজ বাসায় আসলো কেন? কিছু না বলে বিছানার পাশ থেকে মোবাইলটা নিয়ে ব্যালকনির দিকে এগোচ্ছিলাম। শুধু শুধু ল্যাপটপে চোখ রেখে বললেন, চল আমরা বেরোবো। কোথায়? গেলেই দেখতে পাবি, রেডি হ। কিন্তু যাবোটা কোথায়? আর এখনই বা? উনি সোজা হয়ে দাঁড়িয়ে পড়লেন। তুই সোজা কথার মানুষ না। ভরকে গেলাম। উনি এক পা এগোতেই যাচ্ছি বলে হাত দিয়ে থামতে বললাম তাকে। উনি থামলেন। গুটি গুটি পায়ে গিয়ে কাবার থেকে একটা জামা বের করলাম। শুধু ওটা কেড়ে নিয়ে কাবার থেকে অন্য একটা জামা ধরিয়ে দিয়ে বলল, এটা পর। কালো জামা। কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইলাম ওটার দিকে। হোয়াট? এই গরমে কালো পরবো না। পরবি, আর গরমটা থাকবে না 10 মিনিট পরই। আর কি যুক্তি দেখাবো? চেঞ্জ করে ওইটাই পরলাম। তারপর ভেতরে ঢুকে গেলে চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে উঁচুতে ঝুটি করে বাঁধলাম। কি সাজ দেব, কাকে দেখাবো নাকি দেখাবো না বলেই সাজবো না বুঝে উঠতে পারছি না। যদি সাজলে ওই চোখ জোড়া আমাতে আটকে যায়, সহ্য করতে পারবো তো? যদি আমিও ওই চোখের অতলে ডুবে যাই, কে বাঁচাবে তোকে ইস্যু? না, কোনো সাজ লাগবে না। আয়না থেকে সরে এসে বিছানায় বসে মোবাইলে মন দিলাম। ওয়াশরুমের দরজা খোলার শব্দে চোখ তুলে তাকাতেই আবারও নুয়ে যেতে বাধ্য হলাম। শুধু ওয়াশরুম থেকে খালি গায়ে শুধু প্যান্ট পরে বেরিয়েছেন, মাথার ভেজা চুলগুলো হাতে ঝাড়ছেন। এখন শাওয়ার, ফর্সা শরীরে লেগে থাকা পানি কণাও চোখে পড়ছে। তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম। লোকটার লোকলজ্জা বলতে কিছু নেই নাকি? তুই এভাবে বসে কেন? তো কি করব? রেডি হতে বললাম না? আমি কি করব? আই এম ডান। মাথা তোল। না, হোয়াই? এমনি। তাকা আমার দিকে। উফ, এত জোরাজোরি! বিরক্তিতে বলে উঠলাম। আগে ড্রেস পরে আসুন আপনি। কথাটা বলে জিভ কাটলাম। খুব কি দরকার ছিল ওভাবে বলার? শুধু সুর তোলার আওয়াজ টের পেলাম। ও, এই সমস্যা? চুপ রইলাম। কি বলবো? কেস খাওয়ার জন্য যা বলার তা তো বলেই দিয়েছি। শুধু টেনে দাঁড় করালেন আমাকে। হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে বিছানায় ছুঁড়ে মেরেছেন ওটা। চল এবার চোখ তুলে তাকা। পারতাম না। তুই চাস তোকে ফোর্স করি? আমার চাওয়ার কি দাম দিবেন? চায় না, ফোর্স করুন। এত স্পষ্ট উত্তর দিতে পেরে বেশ লাগলো। কথাটা তো বুদ্ধি করেই বললাম। কানে তুলবেন তো উনি? শুধু আমাকে ঘুরিয়ে নিজের সামনে দাঁড় করালেন। হাতে 3 আঙ্গুলে ঘাড়ে স্লাইড করালেন উনি। কেঁপে উঠে বললাম,
সারুন। তাকাবি? তাকাচ্ছি আমি। হাত ছড়িয়ে আয়নার সামনে টেনে নিয়ে আসলেন উনি আমাকে। এক পলক তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিলাম। কেমন একটা হাসি তার মুখে। হুট করে চুলটা খুলে দিয়ে বললেন, এভাবে যাবি তুই? কিন্তু শুধু আয়নার একটু সাইডে হাত দিয়ে কিছু একটা বের করলেন। আমার কথা থামিয়ে দিয়ে কপালে আঙুল ছোঁয়ালেন। তার সামনে যতটুকু চোখে পড়ছে তাতে প্রচন্ড লজ্জা করছে। চোখ বন্ধ করেও রেখেছে কিছুক্ষণ, কিন্তু এবার আয়নার দিকে দেখলাম একদম ছোট্ট একটা কালো টিপ আমার কপালে। কালো জামা, ছাড়া চুল, কালো টিপে মন্দ লাগছে না, তবুও টিপ পরা হয় না অনেক দিন। শেষ কবে পড়েছি মনে নেই। বেশ কিছুটা সময় ওভাবে থেকে খুলে ফেলতে যাচ্ছিলাম ওটা। শুদ্ধ হাত আটকে দিয়ে বললেন, খুলিস না। টিপ পরি না আমি। তাপসী আপুর বিয়েতে তো পড়েছিলি। মনে পড়ল না। শুদ্ধ আবারও বললেন, সরি, বিয়েতে ছিল না, বিয়ের পরদিন গোছল শেষে কালো শার্ট আর নেভি ব্লু টি শার্টের সাথে ছাড়া ভেজা চুলে ওই ছোট কালো টিপটা পরেছিলি সেদিন। এই টিপ? এটা ওনার কাছে কেন? কিভাবে এলো? এত যত্নে এখনো? এত আগের কথা, এত সব মনে আছে তার? আস্তে ধীরে মাথা তুলতে লাগলাম। শুদ্ধ সরে গেছেন অনেকটাই। সাদা পোলো গেঞ্জির ওপরে কালো জ্যাকেট পরেছেন উনি। জ্যাকেটে হাত ঢোকাতে ঢোকাতে বললেন, ওই দিন তোর টিপটা খুব মানিয়েছিল তোকে, একটু বেশি ভালো লাগছিল তোকে দেখতে। সইতে না পেরে স্ট্যান্ড ফ্যান ঘুরিয়ে উড়িয়ে দিয়েছিলাম ওটাকে। অবশ্য পরে খুঁজে পেতে মেঝের সব ধুলো শুকোতে হয়েছিল আমাকে। ঠিক করে হেসে দিলাম আমি, কিন্তু কথাটা বুঝে মনটা খুশি অনুভব করে তৃপ্ত হলো যেন। ভাবতেও অবাক লাগে, এই মানুষটা এইভাবে ভাবে আমাকে নিয়ে। ভাবতেন, হয়তো এখনো ভাবেন। শুধু দিকে তাকিয়ে আছি। জ্যাকেটের হাতা টেনে গুটিয়ে নিল কালো সানগ্লাস চোখে দিলেন উনি। চুলগুলো উল্টাচ্ছেন হাতে। তার এই রূপটাও অচেনা আমার। কোনোদিন দেখেছি কি? না, দেখিনি। দেখলে এভাবে আটকে থেকে দেখতাম, ভুলতাম না। অসম্ভব মোহনীয় দেখাচ্ছে মানুষটাকে, কিন্তু এত সাজার কি দরকার? কাকে দেখাতে যাচ্ছেন এই সাজ উনি? মুহূর্তের ভেতরে অজানা কারণে রাগে ফুঁসে উঠতে লাগলাম। ঘর থেকে বেরিয়েছি রাগ নিয়ে। শুধু আগে আগে যাচ্ছেন, আমি পেছনে পা ছুটতে ছুটতে এগোচ্ছি। কেন জানি না ইচ্ছে করছিল শুদ্ধের জ্যাকেটের সামনে খোলা চেনের দিকটা টেনে ধরে বলি, এত রাজপুত্র সেজে বাইরে যেতে হবে কেন আপনার? এই ঢঙের সানগ্লাস, গোটানো হাতা, বারবার চুল উল্টে দিয়ে সব মেয়েদের ভাষ্য মতে ড্যাসিং লুক, এইগুলো কাকে দেখাতে যাচ্ছেন আপনি? কি দরকার এমন করে বেরোনোর? বলে উঠতে পারলাম না, সে সাহসটা পাচ্ছি না। নিচে নেমে দেখলাম বাবা আম্মু বসে চা খাচ্ছেন আর কথা বলছেন। শুধু তাদের দিকে না তাকিয়ে বেরোতেই বললেন, আম্মু, শিয়াকে নিয়ে বেরোচ্ছি আমি। আব্বু আম্মুর থেরাপিস্ট আসলে হেল্প করে তুমি, আর অকর্মণ্য মাহিটাকেও কাজে লাগিও কোনো কোনো সময়। আমি এক পলক আম্মুর দিকে তাকালাম। সে মুচকি এসে ঘাড় নেড়ে বোঝালো, আয়। বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাচ্ছিলাম। শুদ্ধ গাড়ি পাশ কাটিয়ে এগোতে এগোতে ভারী গলায় বললেন, গাড়িতে উঠিস না। তীক্ষ্ণ চোখে তাকালাম তার দিকে। এমনিতেও মেজাজটা ভালো নাই, এত সাজগোজ করে বেরোতে হবে কেন তাকে? তারপর গাড়িতে না উঠলে যাবোটা কিভাবে? হেঁটে? নাকি এই বাসার গেট দেখাতেই রেডি করিয়েছে? কে জানে। রাগটা মিটছে না কোনো মতেই। কই এত শ্যামা পাখি করে? তাকে তো কোনোদিন এভাবে সে যে বললো না, দেখো তো কেমন লাগছে আমাকে দেখতে। ওয়েট, বলিনি রিসেপশনের দিন তো? ওই দিনের কথা মনে পড়তেই উসখুস করতে লাগলাম। বলার জন্য টপিক পাল্টানো জরুরি, তো যাবো কিভাবে? শুধু আমার দিকে ফিরলেন, সানগ্লাসটা খুলে অকপটে বললেন, কোলে করে নিয়ে যাই। শুধুর সাথে তার বেশ খানিকটা পেছন পেছন পা চালাচ্ছিলাম আমিও। তার কথায় পা থেমে গেল। আপনা আপনি মুখ হা হয়ে গেল আমার। কপালে ভাঁজ পড়ছে। উনি আবারও হাঁটতে হাঁটতে বললেন, চল হাঁট, রাস্তা অবধি তো চল। গাল ফুলিয়ে কাঁধে কোরাজ করে ঝোলানো সাইড ব্যাগটার ফিতে টানতে টানতে এগোলাম। গেটের বাইরে দাঁড়ালাম দুজনে। আর চোখে শুদ্ধর দিকে তাকালাম। এই লোকটা এইভাবে জ্যাকেট পরে আছেন কিভাবে? গরম বলে বস্তুটার অনুভূতি নাই তার? ভাবতে ভাবতে শুদ্ধ চুলগুলো দু হাতে উল্টে দুবার জ্যাকেটের কলার ধরে ঝাড়লেন। গোটানো হাতাটাও টান মারলেন। আর একটু গরম লেগেছে হয়তো। ঠিক হয়েছে, রুমের বাইরে বেরিয়েছে না, এখন টের পাবে এই গরমে জ্যাকেট পরার ফল। কিন্তু সামনে তাকে কান দিয়ে ধোয়া বেরোতে লাগলো আমার। সেই কাঁধে ব্যাগ ঝোলানো কোচিনগামী
মেয়ের দল এদিকেই আসছে, 3জন বেশ সুন্দরী দেখতে। ওদের দিকে অমন করলেন উনি? মেয়েগুলোর দিকে সরু চোখে তাকিয়ে আছি, ওরা ঠিক তখন শুদ্ধের দিকে তাকিয়েছে, তা চোখে পড়েনি আমার। কিন্তু শুদ্ধ যে ভাব নিয়ে দাঁড়িয়েছেন, চোখে অবশ্যই পড়েছে ওদের। কিছুটা সরে দাঁড়ালাম, ঠিক যখন আমার সামনে দিয়ে যাচ্ছিল ওরা, লাথি মেরে পায়ের সামনে থাকা ইটের গুঁড়ো উড়িয়ে দিলাম। পায়জামায় লেগেছে দুটোর। ওরা হতভম্ব হয়ে নিজ দিকে তাকিয়ে আমার দিকে মাথা তুললো। শুদ্ধ পাশ থেকে বললেন, এটা কি করলি? মেয়েগুলো তার দিকে তাকাতে যাচ্ছিল, এক লাফে ঠিক সেই পাশেই দাঁড়িয়ে গেলাম। রাগের চেহারা করে তুড়ি মেরে নিচের দিকে আঙুল দিয়ে বোঝালাম, আমার সাথে কথা বলো। ওরা কি বুঝে মুচকি এসে কপালে হাত রেখে চোখ ঢেকে চলে গেল। এবার শান্তি লাগছে। সৌধর দিকে তাকিয়ে দেখলাম তিনি পায়ে পড়া কেটস মাটিতে খোঁচাচ্ছেন আর মুচকি মুচকি হাসছেন। বিকেলে তীর্যক রোদ চোখে লাগছে একদম। হাত কপালে দিয়ে এপাশ ওপাশ ফিরে রোদ আটকানোর চেষ্টা করলাম। নিষ্ফল প্রয়াস। টিস্যু বের করার জন্য সবে ব্যাগের চেনে হাত দিয়েছি, মনে হলো রোদটা থেমে গেছে। দমকা ঠান্ডা বাতাস গায়ে লাগলো এতক্ষণে। পাশে তাকিয়ে দেখি শুধু ঠিক আমার বরাবর দাঁড়িয়ে রোদ আটকেছেন। তার ছায়া পড়েছে মুখে আমার। আটকে গেলাম কিছুটা। উনি কি ইচ্ছে করে এভাবে দাঁড়ালেন? কিন্তু সে তো উকি ঝুঁকি দিয়ে আলাদিনের চেরা খুঁজতে ব্যস্ত মনে হচ্ছে। বাজিয়ে দেখতে হচ্ছে। এক পা সামনে এগিয়ে রোদে গিয়ে দাঁড়ালাম। শুধু এক পলক আমার দিকে তাকিয়ে নিজেও কিছুটা এগোলেন। আমি আবারও সরে দাঁড়ালে তিনি একইভাবে সরে রোদ আটকালেন। মজা লাগছে। মুচকে এসে আবারও যেই না সরতে গেছি, শুদ্ধ হাত ধরে ঝাঁকি মেরে সোজা করে দাঁড় করালেন। মুখ এগিয়ে এনে দাঁতের দাঁত চেপে বললেন, খুব রোদে দাঁড়িয়ে ভিটামিন ডি গেইন করার ইচ্ছে জেগেছে। কাল দুপুরে ছাদে গিয়ে রোদ পোহাতে দেবো তোকে, কি বলিস? কিছু হয়নি। উনি কিছুই বলেননি, আমি কিছুই শুনিনি। এমন একটা ভাব করে ফাঁকা রাস্তা দেখতে মনোযোগ দিলাম। শুদ্ধ হাত ছেড়ে দিলেন আমার, কিন্তু ছায়া করে রেখেছেন ঠিকই। উল্টো দিক হয়ে দাঁড়িয়ে ভাবছি এভাবে কতক্ষণ। বেশ খানিকটা সময় পার হয়ে গেছে। শুদ্ধর বলা মতো সত্যি এখন পরিবেশটা ঠান্ডা। গাছের পাতা নড়তে লাগলো। দূরে কোথাও বৃষ্টি হচ্ছে হয়তো। কিন্তু এই আকাশে কালো মেঘ নেই এক বিন্দু। একটা অভূতপূর্ব ধ্বনিতে ভাবনার জাল ছিঁড়ে গেল আমার। স্যার, আপনার বাইক? বাইক? কার বাইক? বড় বড় চোখ করে রোটেটর ফ্যানের মতো করে পাশে তাকালাম। একজন লোক সন্ধ্যের দিকে চাবি বাড়িয়ে কথাটা বলছেন। দেখে মনে হচ্ছে লোকটা বাইক সার্ভিসিং এর কাজ করে। শুধু চাবিটা হাতে নিয়ে বললেন, থ্যাঙ্কস এত তাড়াতাড়ি রিপেয়ার করে দেওয়ার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার। লোকটা চলে গেল। শুদ্ধ বাইকে উঠে বসলেন। আমি হা করে তাকিয়ে আছি বাইক আর বাইকের মালিকের দিকে। দিনভর তোর হা হওয়া মুখ দেখে দেখে আমি ক্লান্ত শিয়া। জিভ দিয়ে ঠোঁট পিছিয়ে মুখ বন্ধ করে নিলাম। শুদ্ধ বাইকের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বললেন, 3 বছর হলে ধরে নি ওকে। এইটা আপনার? হুম। কোথায় ছিল এটা? গ্যারেজে। এই লোক কেন দিয়ে গেল? একটু ঠিকঠাক করার ছিল, এতদিন ওভাবে পড়েছিল তো। অবশ্য সময় পেলে তুই চাইলে নতুন কিনবো, কি বলিস? মুগ্ধতা ছেয়ে গেল মন প্রাণ জুড়ে। ঠোঁটের কোণে অজান্তে হাসি ফুটল। শুদ্ধ হেলমেট এগিয়ে দিয়ে বললেন, এটা পরে উঠে বস। তার মানে উনি আমাকে বাইক রাইডিং এ নিয়ে যাবেন? খুশিতে লাফাতে গিয়েও হেলমেটটা দেখে আবারও মন খারাপ হয়ে গেল আমার। হেলমেট ইনশিয়াকে মানায় না, এটা বোঝেন না উনি? সত্যি হেলমেট তোকে মানায় না। খোলা চুলগুলো বাতাসে উড়বে, সেটাই তোকে মানায়। কিন্তু আজ যেভাবে বেরিয়েছিস তুই, সেই শ্বাসটা শুধুমাত্র আমার চোখ দুটোর দেখার অধিকার আছে, অন্য কারো নয়। তাই ঢেকে নিয়ে যাব। ও, আমি কি একটা কালো টিপ বললাম? সেটা পাবলিকের দেখার অধিকার নেই। আর নিজে যে হিরো সেজে বেরোচ্ছে, সেটা দুনিয়া জুড়ে সব মেয়েদের দেখার অধিকার আছে। তো আপনার হেলমেট কই? একটা কেন? শুধু আমি কেন পরবো? উনি ঠোঁট টিপে হেসে বললেন, আমার লাগবে না। লাগবে। কেন লাগবে? তো আপনাকে যে সব রাস্তার মেয়েরা গিলে খাবে, তার বেলায় আমাকে তো। সদ্যকে ভুরু উছিয়ে তাকাতে দেখে তাড়াতাড়ি কথা ঘুরিয়ে বললাম, না না না, মানে সেফটির জন্য। কি ধরনের সেফটি? ধরা খেয়েছি জানি। মুখ লুকাতে বুকে হাত গুজে অন্যদিকে ফিরে তাকালাম, যেন রেগে গেছি আমি। শুধু একটু জোরে বলে উঠলেন, ও সেফটি, মনে পড়েছে। শিয়া, মাছ খাচ্ছে তোর ব্যাগে? এটা চলবে, এতে তো মুখ দেখা যাবে না তার। খুশি মনে ব্যাগ থেকে মাস্ক বের করে এগিয়ে দিলাম। উনি ওটা হাতে নিয়ে একটু খুঁটিয়ে দেখে বললেন,
ওয়ান টাইম অ্যান্ড ইউজড মাস্ক। জিভ কাটলাম। এটা আগেও একবার পরেছিলাম। মাথা নিচু করে হাত বাড়িয়ে নিতে যাচ্ছিলাম ওটা, শুধু সাথে সাথে পরে ফেললেন মাস্কটা। হেলমেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, উঠে বস। আমি তবদা মেরে দাঁড়িয়ে। এভাবে ইউজড মাস্ক পরে নিলেন উনি? উঠ। ধমক শুনে উঠে বসতে যাচ্ছিলাম। সিফাত ভাইয়ের বাইকে উঠেছিলাম এর আগে দুবার, ভালোই লেগেছিল। শুধুর গা ধরে উঠতে গিয়ে উঠলাম না, পেছনে বসে পেছনের দিকটা ধরে বসেছি, মাঝে গ্যাপ। কিন্তু কথা হলো, বাইক 1 ইঞ্চি নড়লে আমি ধপাস হব, এটা আমি নিশ্চিত। শুধু বাইকের আয়নাটা ঠিক করতে করতে বললেন, সম্মানিত যাত্রী, অনুগ্রহ করে বর নামক সিট বেল্টকে নিজের সাথে সর্বনিম্ন দূরত্বে আটকে নিন, অন্যথায় সিট বেল্ট নিজে থেকে আপনাকে তার সাথে আটকে নিতে বাধ্য থাকিবে। আমি আয়নাতেই ভুরু কুচকে তাকালাম তার দিকে। উনি বললেন, বুঝিসনি তাই না? শুদ্ধের শুদ্ধ ভাষায় বোঝেবার। তুই যদি দুহাতে আমাকে জড়িয়ে না ধরিস, আমি তোকে সামনে নিয়ে বাইক চালাবো। থতমত খেয়ে নিজ দিকে তাকিয়ে কাপা কাপা হাতে কাঁধে রাখলাম তার। শুদ্ধ পেছনে দুহাত দিয়ে আমার দুহাতে সামনে তার জ্যাকেট ধরিয়ে দিয়ে বললেন, ভুলে যাস না তুই, এই শুদ্ধ শুধু শিয়ার, শুধুই ওর শ্যামা পাখির। কারণ নজর পড়া নিয়ে এত চিন্তা করতে হবে না তোকে। আর রইল ওই ইউজড মাস্কের চিন্তা, এতে তোর ঠোঁটের ছোঁয়া আছে, যারা নেশাকে চাইলেও আমার কাছ থেকে আমি আলাদা করতে পারবো না। আমার যে শুধু বাহানা দরকার এই নেশায় বারবার মাতাল হওয়ার। এত বড় সুযোগ কি করে ছাড়তাম আমি? বাইক স্টার্ট দিলেন শুদ্ধ। নিজ দিকে তাকিয়ে রইলাম। এক হাত ছড়িয়ে নিয়েছি শুদ্ধের বুক থেকে, তবুও তাকে এক হাতে জড়িয়ে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে মন প্রাণ জুড়ে। বাতাসের শোষ আওয়াজের সাথে কানে সুর তুলে শুধু এটুকুই বাজতে লাগলো, শুদ্ধ শুধু শিয়ার, শুধুই তার শ্যামা পাখির। পরন্ত বিকেল, শেষ বিকেলে স্তমিত হয়ে আসা রোদ্দুরের আলোতে বাইক ছুটেছে, আর হেলমেটের মধ্যে থেকে চোরের মতো আমার নির্লজ্জ চোখ জোড়া আয়নায় থাকা শুদ্ধের প্রতিবিম্ব দেখে চলেছে অনবরত। মাস্ক, সানগ্লাস, চেনা যাচ্ছে না ওনাকে একদম, কিন্তু তাকে জড়িয়ে রাখা হাত যে এই হৃদস্পন্দন অনুভব করছে তা বারবারই বলে চলেছে, শুধু শুধু শিয়ার, শুধুই তার শ্যামা পাখি। আর সেটা তুই ইনচিয়া, তুই। জিজ্ঞেস করলি না কোথায় যাচ্ছি? চোখ সরিয়ে নিলাম আয়না থেকে, নিজেকে সামলে নিজ দিকে তাকিয়ে তার বুলি আওড়ালাম, কোথায় যাচ্ছি? এমন কোথাও যেখান থেকে বাসায় ফেরার রাস্তা খুঁজে না পাই, যেন দুজন হারিয়ে যাই। এক পলক তার দিকে তাকিয়ে আশপাশটায় এতক্ষণ চোখ বুলালাম আমি। মোটামুটি ফাঁকা রাস্তাতেই বাইকটা, মাঝে মধ্যে 2-1টা বাস, ট্রাক আর বাইক চলছে। মনে হচ্ছে শহরের বাইরে চলে এসেছি আমরা। রাস্তার এপাশ ওপাশ বহুতল দালান, কিছুই নেই, শুধুই কাজ। সত্যিই তো, কোথায় যাচ্ছি আমরা? প্রশ্নটা থেকে যাচ্ছে, তবুও প্রশ্নের সাথে সময়টাকে ভাসাতে বিন্দুমাত্র ইচ্ছে করছে না। আর একটু খামচে শুদ্ধের জ্যাকেট ধরে নিজ দিকে তাকিয়ে তার অলক্ষ্যে হাসলাম শুধু। হয়তো তাতে লাজুকতা মিশ্রিত ছিল, ভাগ্যিস হেলমেটটা ছিল। তোর সেই হাসি শুদ্ধ দেখলে তুই নিজেকে কি করে সামলাতে ইনসু? চোখের সামনে বিস্তৃত ধান ক্ষেত, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। পশ্চিম দিকের সে সবুজ চাদরে প্রান্ত ছুঁয়ে ঢলতে শুরু করেছে লালাবু সূর্য, যে কিনারায় শুধু কটা হেলানো নারকেল গাছের অবয়ব দেখা যায়। বাকি গাছগুলো অন্ধকারে ছেয়ে এক হয়ে গেছে। আকাশে গোধূলির রঙিন আভা, রক্তিম সূর্যটার একদম কাছে দিয়ে যেন এক ঝাঁক পাখি উড়ে গেল মনে হলো। বাতাসটাও বেশ, ফাঁকা রাস্তা, দুপাশে ধান ক্ষেত বাধাহীনভাবে বয়ে চলে শরীর ছুঁয়ে দিয়ে যাচ্ছে। জনকোলাহল একদমই নেই, শুধু পিছনে দিয়ে হঠাৎ হঠাৎ 2-1টা গাড়ির হর্ন শোনা যায়। এক পায়ে ভর করে ডান হাতে বাম হাতের কনুই ধরে অস্তগামী সূর্যকে সবুজ চাদরে ডুব দিতে দেখছি। কোনো বিশেষ ইন্দ্রিয় আমাকে জানান দিচ্ছে। পেছনে থাকা বাইকটায় সানগ্লাস মাস্ক খুলে হেলান দিয়ে দাঁড়িয়ে শুদ্ধ আমাকেই দেখছেন আর মুচকি হাসছেন। পেছন ফিরতে আমার কল্পনার বাস্তব চিত্র ভেসে উঠল, কিন্তু তা যে আরও বেশি মনমোহিনীকে মোহে ফেলে দেওয়ার মতো। সেটা জানলে পেছন ফিরতাম না আমি। শুধু চুলগুলো বাতাসে উঠছে। সত্যি উনি বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে, আর তার সেই হাসি। চোখ নামিয়ে নিলাম। উনি এগিয়ে এসে বললেন, হাঁটি আমরা? মাথা নাড়িয়ে পা বাড়ালাম তার সাথে। দুপা হাঁটতে মনে হলো হাঁটার অবস্থায় নেই আমি।
থেমে গিয়ে অসহায়ভাবে পায়ের জুতো জোড়ার দিকে তাকালাম। আমি 5'3" মেয়ে হওয়া সত্ত্বেও আমার চেয়ে শুদ্ধর হাইট অনেক বেশি। ঘাড় উঁচু করে দেখতে হয় তাকে। বিয়ের রাতে উনি লিলিপুট বলেছিলেন আমাকে, ওনার সাথে বেরোবো বলে তাই উঁচু হিল জুতো পরে এসেছিলাম, কিন্তু হাঁটতে কষ্ট হচ্ছে এখন। আচমকা শুদ্ধ নিচে বসে যেতে লাফিয়ে পিছিয়ে গেলাম। শুদ্ধ মাথা তুলে বললেন, এটাতে হাঁটতে কষ্ট হচ্ছে তোর, আমি জানি, খোলোটা। যেহেতু মিস্টার বলেছেন সেহেতু এটা করতেই হবে আমাকে। তেরামো করলে না জানি কি করে বসে এখানে, তাই চুপচাপ জুতো খুলে হাতে নিলাম। তারপর আবারও হাঁটা লাগালাম। উঠে দাঁড়িয়ে শুদ্ধ পাশে হাঁটতে হাঁটতে বললেন, কিছু খাবি? ফুচকা, আইসক্রিম? অবাক হয়নি আজ, কোথাও না কোথাও যেন জানতাম উনি জানেন কি পছন্দ আমার। পরক্ষণেই মনে পড়লো এই দুটো মেয়েদের কমন পছন্দের খাবার। কিছুটা বিরক্তি দেখিয়ে বললাম, না। ওকে। উনি চুপচাপ হাঁটতে লাগলেন। রাগ হলো আমার। বললাম, আর মেনে নিল? এখানে কোথায় পাবেন আপনি ওগুলো? আমার দিকে না তাকিয়েই বললেন, তুই চাইলে পেয়ে যেতাম এখানেই কোথাও। তার প্রতিটা কথায় প্রশান্তি অনুভব করছি আজ আমি। উঠে থাকা চুলগুলো কানে গুঁজে সামনে তাকিয়ে দেখলাম বেশ খানিকটা দূরে কয়েকটা দোকান। মুখের হাসি নিমেষেই গায়েব। ও, তার মানে উনি জানতেন এদিকে দোকান আছে, এখান থেকেই নিতেন উনি তার মানে। আর আমি মাথা মোটা ভাবলাম কথাটা এভাবে ছিল, শিয়া তুই চাইলে 7 সমুদ্র 13 নদী পার করে তার জন্য ফুচকা আইসক্রিম নিয়ে আসবে। ধুর, লোকটা অতিরিক্ত চালাক। কয়বার এসেছেন এদিকে? বহুবার। কার সাথে? ফ্রেন্ডসদের সাথে। ফ্রেন্ডস? তার মানে অনেকগুলোর সাথে? মেয়ে বান্ধবীও ছিল? কয়টা? কার কার সাথে ঘুরেছেন উনি? সুন্দরী মেয়ে বান্ধবী? মেয়েগুলো কি খুব গায়ে পড়াচ্ছিল? কিভাবে মিশতো ওরা শুদ্ধের সাথে? খুব ক্লোজ ছিল? ওদের কি? মেয়েদের নিয়ে কখনো ক্যাম্পাসের বাইরে বেরোতাম না আমি, আর কথা বলতে শুধু ক্লাস আর বাদাম খাওয়া আড্ডাই, এর বেশি কিছু না। ঠোঁটের কোণে হাসি ফুটলো এতক্ষণে। ওয়েট, উনি এসব কেন বললেন আমাকে? চোখ বড় বড় করে তাকালাম তার দিকে। উনি নিজের মাটিতে কিছু একটাতে একটা লাথি মেরে বললেন, ডোন্ট বি সো জেলাস। বলেছি তো তোর জায়গাটা আলাদা। ইস, এবার অস্বস্তি হচ্ছে। এই লোকটা সবটা টের পেয়ে যাবে কিভাবে? আমি সত্যিই কি জেলাস হচ্ছিলাম? কেন হচ্ছিলাম? কথা ঘোরাতে বললাম, ফ্রেন্ড বলতে আয়ন ভাইয়ের সাথে এসেছিলেন? থেমে গেলেন উনি। মুহূর্তেই বদলে গেল ওনার চেহারার ভাব। চোখ বন্ধ করে হাত মুঠো করে দুবার শ্বাস নিলেন শুদ্ধ। এমন করার কারণ না বুঝে তার দিকেই তাকিয়ে উনি আবারও হাঁটতে হাঁটতে বললেন, হঠাৎ ওর কথা? না মানে তাকে তো চিনি শুধু তাই। আই হ্যাড হিউজ সার্কেল। হ্যাড? শুধু ঠোঁটে তার ছেলের হাসি। চাপা কষ্ট নাড়া দিয়ে উঠেছে যেন, কিন্তু আমি তো চাইনি কষ্ট দিতে ওনাকে। পাশ দিয়ে এক মামা কাঁধে হাওয়াই মিঠাই নিয়ে যাচ্ছিলেন। থেমে গিয়ে চেঁচিয়ে উঠলাম, হাওয়াই মিঠাই খাবো। শুদ্ধ দাঁড়িয়ে গিয়ে কপাল কুঁচকে জিজ্ঞাসা করলেন, হোয়াটস দ্যাট? আঙুল দিয়ে দেখালাম ওনাকে। শুধু একটা কনফিউজড লুক দিয়ে বললেন, এটা খাওয়ার জিনিস? এটা তো ভেবেছিলাম ঘর সাজানোর কিছু। ওনার কথায় খিলখিলিয়ে জোরে হেসে দিলাম আমি। কিছুক্ষণ তাকিয়ে দেখে মাথা চুলকে উনিও হাসলেন। ভালো লাগছিল না তার ওই হাসিটা। এগিয়ে গিয়ে পাঁচটা কিনে হাতে দিলেন। তারপর দাঁড়িয়ে গেলাম আবারও রাস্তার পাশটাতেই। মাগরিবের আজান পড়েছে বেশ অনেকক্ষণ রাত, তবুও ভয় করছে না। অন্ধকারে ভয় আমার, তবে চারপাশে আলোর অভাব নেই। পাশের এক ছোট্ট ঝোপড়ির মতো স্টলে আবছা আলো, রাস্তায় চলা 2-4টে গাড়ির হেডলাইট, সন্ধ্যা তারা, আর দূরের কোনো ঘরবাড়ির ছোট ছোট আলো। চাঁদ ওঠেনি আজ, তবে পৃথিবীর সবচেয়ে মনোমুগ্ধকর আলো, জোনাকির আলোটা বাকি সব কিছুকে ছাড়িয়ে যাচ্ছে। হাওয়াই মিঠাই এর প্যাকেটগুলো বুকে জড়িয়ে জোনাকির আলো খেলা দেখছি। শুদ্ধ পাশে দাঁড়িয়ে। অনেকটা সময় পর উনি বলে উঠলেন, তোর জিনাতাপুর 5 বছর আগের বার্থডের কথা মনে আছে? পাশে তাকালাম। শুধু আমার দিকে ফিরে। স্টোরে হলদে আলোতে দেখা যাচ্ছে তার মুখ। এতক্ষণে মনে হলো দেখার মতো আসল জিনিসটাই হয়তো উপেক্ষা করছি আমি। মস্তিষ্ক বলছে পাশে তাকা। জোনাকির আলো, অন্ধকারে ডোবা ধানক্ষেত, উজ্জ্বল সন্ধ্যা তারা, পৃথিবী সুন্দর ইংশু। কিন্তু মন বলছে পৃথিবী সুন্দর ইংশু, কিন্তু মন বলছে তোর দৃষ্টি তোর এই পৃথিবীতে স্থির থাক, যেখানে শুদ্ধ নামক মানুষটার হাসিতে নিজেকে বিলীন করার ইচ্ছে জাগে। অন্য কোনো দিক তাকাস না, তুই তাকাস না। শুধু ভুরু উঠিয়ে তার প্রশ্নের জবাব চাইলেন। ধ্যান ভাঙল আমার।
জিনাত আপু জন্মদিন পালন করে না কয়েক বছর হলো। ওর নাকি ভালো লাগে না আর, বড় হয়ে গেছে, লোকে কি বলবে এসব বলে। তবু আমরা কাজিনরা মিলে মোটামুটি সবারই বার্থডে সেলিব্রেট করেই থাকি, সেটাই খুব বিশেষ বিশেষ উপায়ে। সেই ট্রেন্ডে করে থাকবো হয়তো 5 বছর আগেও। কিছুদিন আগেরগুলো মনে আছে, 5 বছর আগেরগুলো থেকে মনে রাখবো। মনে নেই? মাথা নেড়ে নাম বোঝালাম, শুধু শব্দহীন হেসে বললেন, শেহনাজ মঞ্জিলের সেবারের জার্নি আমার জীবনের ঝড়ের বেগে বদলে দিয়েছিল জানিস। পড়াশোনার ব্যস্ততাকে একটু বুড়ো আঙুল দেখাতে আব্বু আম্মুর সাথে 3 বছর পর গিয়েছিলাম ওখানে, কিন্তু সেই সন্ধেই যে আমার জীবনকে এভাবে উল্টে পাল্টে দেবে ভাবতে পারিনি। কৌতূহল নিয়ে তাকিয়ে তার দিকে আমি, শুধু দুহাত প্যান্টের পকেটে গুজে দাঁড়িয়ে সামনে তাকিয়ে বললেন, বরাবরই আদরের ছিলাম সবার। আসাদুজ্জামান আসাদের একমাত্র ছেলে বলে কথা। শেহনাজ মঞ্জিলে যাতায়াত ছোটবেলা থেকেই কম ছিল। আগের সময়গুলোর কথা বলতে পারবো না, কিন্তু সেবার যখন গিয়েছিলাম কিছু তো আলাদা ছিল। 18-19 বছরের যুবক বয়স যাকে বলে, একটু এলোমেলো, উচ্ছল, মুড়ি, এইসব মেয়েদের অ্যাভয়েড করে পাশ কাটিয়ে আসাটা আমার ভালো লাগতো। বিশেষ করে যারা আমাকে পছন্দ করত তাদের পাত্তা না দিয়ে চলে আসার পৈশাচিক আনন্দ পেতাম। হবি ছিল আমার এক প্রকার। সোজা কথা বললেই হয়, সব মেয়েদেরকে আসছিল, তবে পাত্তা দিত না, অ্যাটিটিউড বয় ছিল। নিজে অমন সেজে বেরোলে মেয়েদের কি দোষ? অবশ্য আমি তো অমন না, কোনোদিন ওনার দিকে ভয়ে সেভাবে তাকাইনি। আবার আচ্ছা, উনি কি ঢপ দিচ্ছেন আমাকে? জানিস শিয়া, সেই আমি সেদিন একজনের কাছে আটকে গিয়েছিলাম প্রথমবারের মতো। তার হাসিতে। শেহনাজ মঞ্জিল যাওয়ার পথে জ্যামে পড়ে বিরক্তি নিয়ে গাড়িতে বসে মোবাইল ঘাঁটছিলাম। কিছু একটা মনে করে জানালাটা তুলে দিতেই গাড়ির হর্ন ছাপিয়ে কারো কলহল হাসির আওয়াজ কানে আসলো আমার। চোখটা মোবাইলেই ছিল, কিন্তু আওয়াজটা ঝৎকার তুলে দিয়েছিল আমার শরীরে। এক মুহূর্তের জন্য মনে হলো জীবনের শ্রেষ্ঠ স্বর শুনলাম আমি। তাড়াতাড়ি বাইরে তাকালাম, চোখ আটকে গেল রাস্তার পাশের এক রেস্টুরেন্টের টেবিলের ওপর বাবু হয়ে বসে থাকা একটা মেয়ের ওপর। অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আমার। লাল কালোর মিশানো রঙের একটা গাউন, ঘাড়ের নিচের ছাড়া চুল, বয়সটা 13-14 এদিক ওদিক। কাঁধে সাইড ব্যাগ টানতে টানতে টেবিলের চারপাশে বসে থাকা মানুষগুলোর সাথে কথা বলতে বলতে হাসতে হাসতে পাশের জনের গায়ে পড়ছে। গায়ের রং, জামার রং, গলার আওয়াজ সবটা মিলিয়ে অস্পষ্টত স্বরে ভেতর থেকে বেরিয়ে এলো, শ্যামা পাখি। পেছনে একজন ঝুঁকে দাঁড়িয়ে মেয়েটার গলা জড়িয়ে আছে। চিনেছিলাম তাকে, ওটা জিনাত আপু। জানিস, প্রথমবার দেখে চিনতে একটু কষ্ট হয়েছিল তোকে, পর মুহূর্তে 3 বছর আগের তোকে মনে পড়লো। অনেকটাই তফাৎ, তবে এই চঞ্চলতা তো শুধু ইনসিয়াকেই মানায়। এই শ্যামা পাখি ইনসিয়া। ইনসিয়া? যদি ওকে শ্যামা পাখি নাম দিতে পারি, তবে ইনসিয়া কেন? ও শুধুই শিয়া, আমার কাছে ও শিয়া। আচ্ছা, কেমন হবে যদি ও হয় আমার শিয়া, শুদ্ধর শিয়া? শ্বাস আটকে শুধুর দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে আমি, শুধু তার মতো করে বলে চলেছেন, তার আগেও তোকে দেখেছি, কম আমার থেকে লুকোতে ব্যস্ত ইনসিয়াকে। কিন্তু সেদিন কিছু তো ছিল তোর হাসিতে, এলোমেলো লাগছিল নিজেকে। জানিস, গাড়ি ছেড়ে দিল, গেলাম শেহনাজ মঞ্জিল। ইরাম তখন অনেকটাই ছোট, শুধু ও বাসায় ছিল। বাকিরা নাকি জিনাত আপুর বার্থডে সেলিব্রেট করতে গিয়েছে। জানতাম না কেন, তবে মনটা বড্ড উসখুস করছিল ওখানে বসে। ডোরবেল বাজতেই আমার ভেতরটা নেচে উঠল। জিনাত আপু সহ বাকি সবাই ভেতরে ঢুকলো। আমাকে দেখে সবাই কত খুশি। আপুরা পড়াশোনা নিয়ে ব্যস্ত বলে আসিস না এসব নিয়ে পিঞ্চ করতে লাগলো। ভাইয়ারা গপ বানিয়েছি, বড় হয়ে গেছি এসব বলছিল। আর সবার মধ্যে থেকে তুই এক কোণে চোরের মতো দাঁড়িয়ে আর চোখে শুধু দেখছিলে আমাকে। বিশ্বাস কর শিয়া, প্রচণ্ড রাগ হচ্ছিল, প্রচণ্ড। কাজিনদের আড্ডা, ঘোরা, ডাইনিং টেবিল, মুভি দেখা, টি পার্টি, সব কিছুতেই এভাবেই তোর অপেক্ষার মধ্যে দিয়ে কেটে গেল 2 দিন, যা সহ্য হচ্ছিল না আমার। বিষাক্ত লাগছিল শেহনাজ মঞ্জিলের প্রতিটি মুহূর্ত। মনে আছে তোর সেদিনের কথা শিয়া? ছাদে আমি দরজা আটকে সন্ধ্যায় ছাদে দাঁড়িয়েছিলাম। লাগানো দরজা দেখে কেউ একজন চেঁচিয়ে বলে উঠল, তাপসী আপু দরজা খোলো, আমি সন্ধ্যা তারা দেখবো, নইলে ঈশান ভাইয়ের সাথে প্রেম করছো সেটা বলে দিয়ে আসবো নিচে। আওয়াজটা চিনতাম আমি। মুচকি হেসে যেই না দরজা খুলেছি, আমার শিয়া
সোজা আমার হাতে এসে পড়ল। জানিস, থমকে গিয়েছিল আমার পৃথিবী। আতঙ্কে ভরা ওই চোখ জোড়ায় ডুব দিয়েছিলাম। গলার রগগুলো দৃশ্যমান হয়েছিল সেদিন তোর। অসম্ভব কম্পন ছিল তোর সারা শরীরে। হার্টবিট জোরে ছুটছিল আমারও। তোর কাঁপতে থাকা ঠোঁট দুটো মুঠো করে নিয়েছিলাম ঘাড়ের সবগুলো চুল। মনে আছে তোর শিয়া? কি করে ভুলবো সেই সন্ধ্যা? হেয়ালি করে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে নখ দেখছিলাম। ভেবেছিলাম প্রেমে ব্যস্ত তাপসী আপু দরজা দেরিতে খুলবে, কিন্তু আকস্মাৎ দরজা খুলে যাওয়াতে ডাল সামলাতে না পেরে কারো হাতের বাঁধনে জড়িয়ে গেলাম। কেউটা শুদ্ধ ছিলেন। অসম্ভব ভয় পাই যাকে আমি, এই জন্যই কথা বলতাম না। কি অনুভূতি সেই সময়টাতে মনে ঝড় তুলে গিয়েছিল তার ব্যাখ্যা আজ অজানা আমার। ধাক্কা দিয়ে তাকে সরিয়ে ঘরবন্দি করে নিয়েছিলাম নিজেকে। হাঁটু মুড়িয়ে গুটিসুটি হয়ে বসে শরীরের কম্পন কাটাতে কতটা সময় লেগেছিল আমার তার হিসাব নেই। জানিস শিয়া, তুই ওভাবে চলে যাওয়ার পর অনেক বুঝিয়েছি নিজেকে, এটা হয় না, এটা ঠিক না। হয়তো বয়সের দোষ ধরেও নিয়েছিলাম, তাই দূরে থাকার সর্বাত্মক চেষ্টা করেছি। লাভ হয়নি, শুধু জ্বলেছি তোর নামের রোদ্দুরে। বিশ্বাস কর, কোনোদিনও এমন অনুভূতি কারো জন্য হয়নি আমার। তোর জন্যই কেন তা আজও অজানা। জ্বলতে পুড়তে থাকা মন তার প্রতিটা কথা ডায়েরিতে এঁটে দিতে থাকে। নিজের মনের কাছে হার মানতে বাধ্য হলাম একসময়। তোকে ভালোবাসি, মনে মনে হলেও তুই আমার শুদ্ধের শিয়া। ভেবেছিলাম তুই যেভাবে পালিয়ে বেড়াস আমার অনুভূতিগুলো হয়তো কখনোই পূর্ণতা পাবে না। কিন্তু দেখ, সৃষ্টিকর্তা তোকে আমার জীবনে এমনভাবে এনে দিয়েছে যেমনটা আমার কল্পনারও বাইরে ছিল। আমার করে জমে দাঁড়িয়ে আছি, শুধু এগিয়ে এসে দুগাল ধরে কপালে কপাল ঠেকালেন আমার। চোখ বন্ধ করে নিলাম, মৃদু কাঁপছি আমি। কিছুক্ষণ নীরবতা, অনেকটা দূরের স্টলে চামচ নাড়ানোর ক্ষীণ আওয়াজটা আসছে, আর ঝিঝি পোকার ডাক। রাস্তাটায় গাড়ি নেই কোনো, মনে হচ্ছে সময়টাই থেমে গেছে। যাক, এভাবেই থাকে না সারা জীবন। বাতাসের মুখের গলায় আছড়ে পড়া চুলগুলো বিরক্ত লাগছে, তবুও হাত তুলে সরানোর জন্য এতটুকু সময় নষ্টের ইচ্ছে করছে না। শুধু ঘোর লাগা কণ্ঠে বলে উঠলেন, ভালোবাসি শিয়া, খুব ভালোবাসি তোকে, নিজের চেয়েও বেশি ভালোবাসি। এতটা ভালোবাসি যে তা কোনো কিছুর তুলনাতেও পরিমাপ করা সম্ভব না। কিন্তু তুই কবে বলবি বলতো ভালোবাসি? কবে বলবি এ কথাটা তুই? খুব বেশি দেরি করে দিস না শিয়া। ভালোবাসা? ভালোবাসা কি শুদ্ধ? কাকে বলে ভালোবাসা? এই সংজ্ঞা তো অজানা আমার। কি করে একে সংজ্ঞায়িত করব আমি? আমার কাছে তো আপনার মতো কোনো মোহনীয় ভাষা নেই শুদ্ধ। না আছে আপনার মতো করে উপলব্ধি করার শক্তি, নাইবা আছে আঁকড়ে ধরার সাহস। তবে ভালোবাসাকে চিনতে চাওয়ার যোগ্যতাও কি আছে আমার? কি নিয়ে ভালোবাসা ব্যক্ত করতে হয় শুদ্ধ? কোনটা ভালোবাসা? একজন পাশে থাকলে পারিপার্শ্বিক আটকে যাওয়া, নাকি সেই মানুষটাই দূরে গেলে পৃথিবী থমকে যাওয়া? একজনকে দেখতে পেলে বাকি সব ভুলে বসে থাকা, নাকি তাকে না দেখতে পেলে নিজেকে হারিয়ে ফেলা? একজন কাছে আসলে অসম্ভব শিহরণের শুরু, নাকি তার থেকে দূরে থাকার অস্থিরতা? কোনো একজনের উপস্থিতিতে বাকি সব ফিকে মনে হওয়া, নাকি নাকি তারই অনুপস্থিতিতে রঙিন ক্যানভাসও রঙহীন মনে হওয়া? কারো কথায় মনে শীতল প্রবাহের সৃষ্টি, নাকি মৌনতাতে ঝড়ো হাওয়ার তাণ্ডব? ভালোবাসায় কোনটা অনুভব হয় শুদ্ধ? কোনটা জানি না আমি, বিশ্বাস করুন আমি জানি না। কিন্তু যদি এগুলোর একটাও ভালোবাসার সংজ্ঞা হয়ে থাকে, যদি একটাতেও ভালোবাসার প্রকাশ ঘটে থাকে, তবে আমি আপনাকে ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসি আপনাকে আমি শুদ্ধ, ভালোবাসি। কি বিড়বিড় করছিস? চমকে উঠে পেছনে তাকালাম। শুদ্ধ এসেছেন ব্যালকনিতে। আজকে অফডে ওনার বাসাতেই আছেন, তাই সে রাতে শুদ্ধর সাথে বাসায় ফেরার পর আরও দুদিন কেটে গেছে। এই দুদিনে তার ব্যবহারে আরও হাজার রকমের কেয়ারিং আর ভালোবাসা দেখেছি আমি। নিজের অদ্ভুত কাজগুলো বাদ রাখেননি এই দুদিনে। আমাকে জড়িয়ে ঘুমানো, সকালে চুমু দিয়ে ঘুম ভাঙানো, হুটহাট কোমর জড়িয়ে কাছে টেনে নিয়ে ভালোবাসি শ্যামা পাখি বলা, ভেজা চুলে নাক ডুবে হাঁচি দিয়ে ওঠে আবারও একই কাজ করা। এসবে অভ্যস্ত হয়ে গেছি আমি, আর অদ্ভুত লাগে না, ভালো লাগে। সেই সন্ধ্যায় আমাকে কিছু না বলতে দিয়ে উনি কপালে চুমু এঁটে দিয়ে বলেছিলেন, জোর করে কখনোই বলতে হবে না, আমি তোর চোখ পড়তে জানি।
সে চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি আমি। আমার শ্যামা পাখি আমাকে ভালোবাসে, জানি আমি। মুগ্ধতা কয়েকশো গুণ বেড়ে গিয়েছিল তখন আমার। বাসায় ফিরে এরপর অনেক ভেবেছি। প্রতিবারই আমার মন এটাই বলেছে, ভালোবাসি তাকে, কিন্তু সে কথাটা বলতে পারছে না। ওই চোরা মনটাই মুখে বলাটা নিয়ে যত অস্বস্তি। কি হলো, কথা বলছিস না কেন? না না, কিছু না। আজ অফিস নেই আমার, তোর গোসলও নেই দেখছি। মুচকি এসে অন্যদিকে তাকালাম। শুধু এগিয়ে এসে কোমর জড়িয়ে ধরলেন আমার। ঈষৎ কেঁপে উঠে সামনে নিলাম নিজেকে। শুধু আমার কপালে চুলগুলো কানে গুঁজে দিয়ে বললেন, ইদানিং শ্যামা পাখি একটু বেশি লজ্জা পায়, ইচ্ছে করে। মাথা নিচু রেখেই বললাম, কি ইচ্ছে করে? উনি কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বললেন, অনেক কিছু, তবে সেটা বলা করা তোর বলার জন্য অপেক্ষা করছে। ইনশিয়া ভাবি ফুপি ডাকছে। মাহির গলা শুনে তাড়াতাড়ি শুদ্ধের হাতের বাঁধন ছেড়ে সরে দাঁড়ালাম। শুদ্ধ বিরক্তি নিয়ে বললেন, এই অকাজের ঢেকিটার ট্রেনিং নেওয়া আছে, কি করে বড় রোমাঞ্চের সময় এন্ট্রি নিতে হয়। যাচ্ছে না কেন মামা বাড়িতে? আমার এত অপমান করা সত্ত্বেও এই আজাদ ম্যানশনে পড়ে আছে কেন? আমি ফিক করে হেসে দিলাম। শুদ্ধ মুখ বাঁকিয়ে বললেন, তোকেও বলি হারি, জানিস না ও রুমে আসবে না। লাফিয়ে দূরে যাওয়ার কি দরকার? আমি ঠোঁট টিপে হেসে একবার আঙ্গুল তার দিকে দেখিয়ে নিজের কপালের পাশে ঘুরিয়ে বোঝালাম সে পাগল হয়ে গেছে। শুধু হেসে এগোতে গেলে এক ছুটিয়ে বেরিয়ে আসলাম রুম থেকে। ব্রেকফাস্ট শেষে আম্মুকে নিয়ে বাবা বেরিয়েছেন। আম্মু চেক আপ করাবেন বলে। মাহিরও নাকি শপিং করতে হবে, ওনাদের সাথেও বেরিয়েছে ও। যেতে চেয়েছিলাম, শুদ্ধ চোখ রাঙানি আর আম্মুর মুখে বারণ শুনে যাওয়া হয়নি। রুমে শুদ্ধ ল্যাপটপে কাজ করছেন দেখে ভাবলাম ছাদে গিয়ে ঘুরে আসি। সেখানেও মন টিকলো না, রুমে ফিরে আসলাম আবারও। কিন্তু শুদ্ধ রুমে নেই, ওয়াশরুম ব্যালকনি কোথাও নেই। গেল কোথায় লোকটা? ডাক লাগাতে লাগলাম, সারা নেই। এমনিতেও বাসায় কেউ নেই, এর মধ্যে জলজনন্ত মানুষটাও হারিয়ে গেলে ভয় তো করবেই। সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে ড্রয়িং রুমেও চোখ বুলালাম, না নেই উনি। আর একবার ডাক দিলাম, শুদ্ধ। কিচেনে। কিচেন থেকে তার গলা শুনে অবাক হলাম। কিচেনে কেন উনি? প্রশ্ন নিয়ে এগোতে এগোতে বাইরে থেকে তাকে দেখতেই পা থেমে গেল আমার। মেহরুন গেঞ্জির ওপর কুকিং অ্যাপ্রন, হাত ভর্তি আটা মাখা, গালেও লেগেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম, চুলগুলো একদম ধীরে ধীরে উঠছে কোথাকার কোন বাতাসে। চুলেও লেগে গেছে খানিকটা আটা। মুখ ধরে শব্দ করে হেসে দিলাম। শুধু মাথা তুলে কপাল কুঁচকে বললেন, হোয়াট? হাসের কি হলো? হাসতে হাসতে এগিয়ে গিয়ে বললাম, এইসব কি মশাই? রান্নাঘরে কেন আপনি? হানিমুন প্ল্যান করছি। অমন জবাবে কিছুটা হকচকিয়ে গেলাম আমি। হাসি থেমে গেল। শুধু আটা মাখতে মাখতে বললেন, রান্নাঘরে অবশ্যই রান্না করতে আসে মানুষ, তাই না? তো তো আসমা খালা কই? ছুটি দিয়েছি, আজ তোকে আমি রান্না করে খাওয়াবো। আব্বু আম্মু আর মাহিকে বাইরে থেকেই খাইয়ে আনবে। চারপাশে তাকালাম, রান্না যে হবে তার কোনো লক্ষণই নেই, বরং মনে হচ্ছে ছোটোখাটো ঝড় বয়ে গেছে রান্নাঘরে। শুধুর আটা মাখানোর স্টাইল দেখে মনে হচ্ছে সে রান্নার রও বোঝে না, খালি খালি আমাকে খুশি করবে বলে এসব করছে। আসলে সব কিছু কোথায় রাখা তা তো জানি না আমি, এই জন্য একটু এলোমেলো হয়ে গেছে সবটা। লোকটা ছেলে হয়ে এটুকু সাহস দেখাচ্ছে, আমার কি কিছু করা উচিত নয়? রান্না তো আমিও জানি না, তো কি? ইনশিয়া রান্না করলে তার নিঃসন্দেহে খাওয়ার মতোই হবে। শুদ্ধের যে অবস্থা তাতে যাই করুক, খাওয়ার মতো রান্না হবে না আজ। লাঞ্চের জন্য তা বলে আটা? ভালো হয়েছে, ভাতের পানির হিসাব পারবো না আমি। ভাত দেখি এগিয়ে গিয়ে বললাম, হয়েছে হয়েছে, মাস্টার শেফ বিডি অনেক রাঁধিয়েছেন, আর করতে হবে না। তো কে করবে? কেন? আমি কি করতে আছি? শুধু যেন আকাশ থেকে পড়লেন, চেঁচিয়ে উঠে বললেন, কি তুই রান্না? জি আমি রান্না। সরুন। শুধু দু হাতের কবজি একসাথে করে পড়লেন, মাপ চাই শিয়া, অকালে তোর রান্না খেয়ে অকালে মুখের স্বাদগ্রন্থি খোয়া দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। এক কাজ কর, আমার হাতের আটাটুক ছাড়িয়ে দে। এটা ছাড়ছে না, আমি বানিয়ে নেব খাবার। রান্না আমি করব, ছাড়াচ্ছি আটা। এইটুকু বলে বাম হাতে জগের পানি দিয়ে ঢালতে ঢালতে ডান হাতে তার হাত কসলাতে শুরু করে দিলাম। ওটা ছাড়ছে না, পানি পেয়ে আরও আটকে যাচ্ছে। শুদ্ধ চেঁচিয়ে বললেন, পড়ে গেল সব পানি। নিচ দিকে তাকালাম, নিচে আটা গোলানো বোলটা পানিতে টইটুম্বুর হয়ে গেছে, আটা সব হাবুডুবু খাচ্ছে তাতে। কাচুমুচু করে শুদ্ধ দিকে তাকালাম, উনি হাত ছাড়িয়ে নিয়ে বললেন, বড়ই উপকার হইল, চল এবারে আটার রুটি তুই বানাবি।
ভাত দেখিয়ে কোনো মতে ছেঁকে ছেঁকে আটার দলা তুলে তা আরও এক বোল আটাতে চুবিয়ে বেলতে শুরু করলাম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, একদম মানচিত্র। বেলুনি উঁচিয়ে বললাম, আর আপনি এটাই খাবেন। শুধু এতক্ষণ বেসিনের পাশে উঁচু জায়গায় বসেছিলেন, হাতটাও ধুয়ে ফেলেননি ঠিক মতো। ধীরে ধীরে এগিয়ে এসে আমার পিছনে দাঁড়িয়ে আগে কানে গোজা চুলগুলো সামনে ঠেলে দিলেন। কিছুই বললাম না, এই লোকটা পাগল। নিজের কাজ কর তুই ইনসু। শুধু সে চুলগুলো আবার কানে গুজে দিয়ে আমার দুপাশ দিয়ে হাত রাখলেন। একটা ছোট্ট শ্বাস ফেলে বললাম, দেখুন একদম ডিস্টার্ব করবেন না। উনি আমার গালে তার গাল ছোঁয়ালেন। হাত থেমে গেল আমার। পাশ থেকে শুকনো আটা হাতে নিয়ে আমার হাতে স্লাইড করতে লাগলেন। হার্টবিট জোরে চলতে শুরু করেছে আবারও। একবার চোখ বন্ধ করে নিয়ে ঘুরে দাঁড়িয়ে একদম তার চোখে চোখ রেখে বললাম, আজ খাওয়া নেই আপনার। জ্বালাচ্ছেন কেন এভাবে? খাওয়া লাগবে না। আর কি বলবো, হতাশ আমি। নিচ দিয়ে বেরিয়ে এসে কাজে মন দিলাম। শুধু কিছু না বলে আবারও আগের জায়গায় বসে হাতের আপেল ঘোরাতে লাগলেন। কোনো মতেই রুটি চেকে নিলাম। মোটামুটি আধ পোড়া, আর যা শেপ হয়েছিল কেটে দিয়ে গোল করেছিলাম। 6টা রুটি বানিয়েছি আমি আজ। এটা খাওয়ার জন্য এখন অমলেট বানাবো। ফোনে একবার বেস্ট ইউটিউবে ঢু মারলাম। আর চোখে শুদ্ধকে দেখলাম, সে ঠোঁট কামড়ে হাসছে। রাগ হচ্ছিল। আসমাকালাকে ছুটি দিয়ে নিজে বসে বসে মজা নিচ্ছে আমার হালাত দেখে। ডিম পাটাতে গিয়ে সারা ফ্রাই প্যানে ছড়িয়ে ফেলেছি একদম ছাড়া ছাড়া অমলেট। সেটা দিয়েও শুধু আর এক দফা অট্টহাসি। একদম পেট ধরে হাসছেন উনি। দাঁতে দাঁত চেপে সবটা করলাম। ঘড়িতে দেখলাম 12:30 বাজে। নিজের দিকে তাকান, কি অবস্থা! এক ফোঁটা রান্না নেই, সারা গায়ে আটা দিয়ে ভর্তি। যেন রান্না করে উনি দুনিয়া উদ্ধার করেছেন। যান গোসল করে আসুন। উনি আবারও ভাব নিয়ে বসে আপেলটা দেখতে দেখতে বললেন, তোর অবস্থা যে কি সেটা আগে দেখে যা। মুখ বাঁকিয়ে রুমে আসলাম। আয়নায় তাকিয়ে মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সত্যি হালাত খারাপ। আটা দিয়ে গাল ভর্তি, হাতেও লেগে আছে, চুলেও। মনে মনে আম্মুকে কয়েক হাজার বার ছড়ে পড়লাম। তার রান্নার কষ্টটা আজ টের পেয়েছি। আবার রাগও করলাম কিছুটা। কেন রান্না শেখায়নি আমাকে এই নিয়ে? অন্তত সুদের সামনে এভাবে অপমান হতে হতো না। তাড়াতাড়ি গোসল সেরে নিলাম। শুধু এখনো রুমে ফেরেননি। একটা জোরে শ্বাস ফেলে মাথা মুছতে মুছতে আবারও কিচেনে আসলাম। চোখ কপালে আমার। শুধু স্টোভের কড়াইয়ে কিছু একটা নাড়ছেন একদম নিখুঁতভাবে। এদিক ওদিক গিয়ে এটা ওটা এনে কড়াইয়ে দিচ্ছেন। আমি যে এসেছি সেটাও খেয়াল করেননি হয়তো। খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। এইসব আপনি? বিরিয়ানি, শুদ্ধ স্পেশাল। আপনি রান্না জানেন? হোয়াই নট, আমার রান্না জানা বারণ। বুকে হাত গুজে অন্যদিকে ঘুরে তাকালাম। লোকটা তার মানে সবটা জেনেই আমার সাথে এমন করলো। শুধু কড়াই কিছু একটা চিটিয়ে দিয়ে এগিয়ে এসে বললেন, গোসল করে চলে এলি ভেজা চুল নিয়ে? এই প্রশ্নটা শুনে দাঁড়িয়ে থাকা দায় হলো আমার। এক পলক তার দিকে তাকিয়ে সে বাঁকা হাসি দেখে এক ছুটে রুমে চলে আসলাম। বিছানায় হাঁটু মুড়িয়ে বসে মুচকি মুচকি হাসছে শুধু। পাগল লোক একটা, অদ্ভুত। বেশ কিছুটা সময় পর দরজা খোলার আওয়াজ পেলাম। মাথা তোলার বিন্দুমাত্র সাহস হলো না। শুদ্ধ বললেন, যেদিন আমি তোর কাছে আসবো সেদিন এই লজ্জায় তোর শনি হবে দেখিস। এতটা কাছে আসবো সব লজ্জা ছিনিয়ে নিব একদম। খামচে ধরলাম জামা। কি বললেন উনি এটা? আস্তে আস্তে মাথা তুলে দেখলাম কেউ নেই রুমে। ওয়াশরুমের দরজাটা লক। কি পান উনি এভাবে বলে শুধু শুধু আমাকে অস্বস্তিতে ফেলে। লাঞ্চের সময় 2 চেয়ার দূরে বসেছি এই শুদ্ধের চেয়ার ছেড়ে। কেন জানি না হাত পা চলছে না আমার। কিছুক্ষণ আগে তার বলা কথায় কেমন কেমন যেন লাগছে। যেদিন উনি কাছে আসবেন আমার, এই কথা, এটাই তো সহ্য হচ্ছে না আমার। লজ্জার বহর এসে ভর করেছে মন জুড়ে। শুদ্ধের চেয়ারের দিকে তাকিয়েও চোখ নামিয়ে নিচ্ছি বারবার। এত লজ্জা নিয়ে সামনে যেতে পারবো তার? নইলে যাবই বা কোথায়? খাবারটাও কি বেড়ে খাওয়াতে পারবি না? লাফিয়ে উঠে দাঁড়ালাম। শুধু গোসল করে নিচে এসেছেন। গায়ে সাদা চিকন, হাতে আর স্লিভস, চুলগুলো আংশিক ভেজা, কপালে পড়ে আছে। চোখ সরিয়ে কিচেনে ঢুকে তার রান্না করা বিরিয়ানি প্লেট বেড়ে এনে সামনে দিয়ে চলে আসছিলাম। শুধু হাত ধরে ফেললেন আমার। তার দিকে ফিরলাম না। উনি বললেন, এটা তো আমার বানানো, তোর বানানো খাবার কই? পিছন ফিরে ভুরু কুচকে বললাম, ও ওই পোড়া রুটি ছিন্ন ভিন্ন অমলেট দিয়ে কি হবে? নিয়ে আসতে বলেছি, জলদি নিয়ে আয়। আর একটা কথা না। চুপচাপ 2টো 8 পোড়া রুটি, বিশ্রানো অমলেট এনে দিলাম। শুধু হাত ধরে পাশেই বসিয়ে দিলেন আমাকে। বিরিয়ানির প্লেট এগিয়ে দিয়ে বললেন, শুরু কর। আপনি?
কোনো কথা না, বলেছি না, খাওয়া শুরু কর রাইট নাও। ধমক। বিরিয়ানি তুলে মুখে দিলাম। অসম্ভব ভালো হয়েছে ওটা খেতে। পাশে তাকাতেই শুদ্ধ ভুরু নাচিয়ে বোঝালেন কেমন হয়েছে। এতটা ভালো হয়েছে মুখ দিয়ে কথা বেরোলো না আমার। মাথা নেড়ে বোঝালাম অনেক ভালো। শুদ্ধ একটা বিশ্বজয়ের হাসি দিয়ে পাশের প্লেটে থাকা পোড়া রুটি চিড়ে খেতে লাগলেন। আমার খাওয়ার হলো না, আটকে গেলাম। শুদ্ধ এমন তৃপ্তি নিয়ে খাচ্ছেন যেন কত ভালো হয়েছে ওগুলো। টুপ টুপ করে পানি পড়তে লাগলো চোখ দিয়ে। শুদ্ধ এক পলক আমাকে দেখে খাওয়া থামিয়ে দিলেন। হন্তদন্ত হয়ে পানি এগিয়ে দিয়ে বললেন, কি হলো, ঝাল লেগেছে? আমি তো কম ঝালেই রেঁধেছি। শিয়া, খুব ঝাল হয়েছে? পানি খা। ওয়েট, আমি মিষ্টি কিছু আনছি। তোর তো। উনি উঠে যাচ্ছিলেন, হাত ধরে আটকে দিলাম। জল ভরা চোখে তার দিকে তাকিয়ে বললাম, এগুলো কিভাবে খাচ্ছেন আপনি শুদ্ধ? শুদ্ধ ঠোঁট টিপে অন্যদিকে তাকিয়ে হাসলেন। তারপর আমার চোখ মুছে দিয়ে দুগাল ধরে বললেন, ভালোবাসার মানুষটার হাতে তৈরি যে কোনো জিনিসই অমৃত তুল্য। আমার বানানোটা যেমন তোর ভালো লেগেছে, তোর বানানোর রুটি অমলেটটাও ঠিক তেমনই দুর্দান্ত হয়েছে আমার কাছে। মিউচুয়াল ফিলিংস। শুধু নীরবে তাকিয়েছিলাম তার দিকে। আমাকে নিজ হাতে বিরিয়ানি খাইয়ে দিয়ে উনি সেই রুটি খেয়েছেন। বারণ শুনেননি আমার। আজ কলেজে প্রথম ক্লাস। রেডি হয়ে আম্মু বাবাকে সালাম করে মাহের শুভকামনা নিয়ে শুদ্ধর সাথে বেরিয়ে এলাম আজাদ ম্যানশন থেকে। শুদ্ধ আমাকে পৌঁছে দিয়ে নাকি অফিস যাবেন। কিছুটা পথ আসার পর শুদ্ধ বললেন, কানে গোজা চুলগুলো ক্লিপ দিয়ে আটকে গেলি না কেন? কপাল কুঁচকে তাকালাম তার দিকে। উনি সামনে তাকিয়েই বললেন। কলম বের কর। আরও বিস্ময় নিয়ে তাকালাম তার দিকে। শুধু বেড়ে করে গাড়ি থামালেন। এক পলক তাকাতেই তাড়াতাড়ি কলম বের করে দিলাম ব্যাগ থেকে। উনি কলমের হেড খুলে দিয়ে সে চুলগুলো আটকে দিলেন। বাসায় থাকতে মনে ছিল না? এটা দিয়েই কাজ চালা আপাতত। এটা খুলবি না। ফ্রেন্ড বানাবি, তবে খবরদার জোরে হাসবি না। তোর হাসি যেন 2 ইঞ্চি দূরের মানুষও না শোনে। চোখ গরম করে আঙুল উঁচিয়ে শেষের কথা দুটো বললেন উনি। চুপচাপ মহারাজের কথায় ঘাড় নাড়িয়ে সম্মতি বোঝালাম। উনি গাড়ি স্টার্ট দিলেন আবারও। কলেজ গেটে পৌঁছে নামার সময় বললেন, কথাগুলো মনে থাকে যেন। সবার বর বলে কোনো ছেলের সাথে মিশবি না, সাজবি না। আমার বর বলে ফ্রেন্ড বানাবি, তবে জোরে হাসবি না। কলমের হেড দিয়ে উল্টো সাজিয়ে দিল। ঘাড় দুলিয়ে হ্যাঁ বলে ভেতরে ঢুকলাম। শুদ্ধে তারা ছিল জানতাম। উনি চেয়েছিলেন সাথে আসতে, মানা করেছি। উনি চলে গেলেন অফিসে। প্রথম দিনের ক্লাস না, পরিচিতি পর্ব ছিল আজ। তমসা নামের একটা মেয়ের সাথে বেশ ভাব হলো আমার প্রথম দিনে। ওর সাথে থাকে মিম আর সামি। ওদের সাথেও কথা হলো। আগে ক্লাস শেষ আজ ওদের সাথেই বেরোলাম। ওরা চলে গেছে। আমি বলেছি আমাকে নিতে আসবে, তাই আমি দাঁড়াবো কিছুক্ষণ। কিন্তু শুদ্ধের ফিরতে তো সময় লাগবে। এতক্ষণ কি করব তাহলে? হুট করে মুনিয়ার কথা মনে পড়ে গেল। হাসি ফুটলো মুখে। এটুকু সময়ে বরং ও খেয়ে দেখে আসি। বেশ অনেকটা দিন কেটে গেছে, ওর খবরটাও নেওয়া হয়নি। মেয়েটাকে সেদিন দেখেই কেমন যেন মায়া পড়ে গেছে। যেমন ভাবা তেমন কাজ। সোজা চলে গেলাম মুনিয়ার কেবিনে। কিন্তু ওখানে গিয়ে যা দেখলাম নিজের চোখেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল আমার।